ছোট গল্প জাত বেজাতের বসত বাড়ি। মোহাম্মদ আব্দুল হক। তালুকদার সাহেব ছিলেন সুবিশাল আশ্রয়। 3টি ইউনিয়ন জুড়ে তার ধানের জমিতে ফসল হতো। তার উঠানে ধান ভর্তি বস্তার মুখ খুলে দিলে ধান ছড়িয়ে পড়ত চারিদিকে অনেক জায়গায়, কিন্তু মিশে থাকত। দিন শেষে আবার ধান সহজেই বস্তায় ভরে রাখা হতো। এখানে শৃঙ্খলা দেখা গেছে। বিংশ শতাব্দীর 50-এর দশকের যারা তালুকদার বা চৌধুরী, বাড়ির পিছনে অনেক জায়গা জুড়ে বাগানে আম গাছ, বেত গাছ, আমড়া গাছ, কাঁঠাল গাছ দেখা গেছে। বাড়ির পাশেই সবুজ বনের ভিতরে রঙিন পোশাক পরিহিত আনারস গাছ উঁকি দিত। তালুকদার বাড়িতে দেখা গেছে হরেক রকম পাখির মেলা। আমার দেখা তালুকদার বাড়ির সামনে দেখা গেছে বিরাট দিঘি। সেই সময়ে দিঘির পাড়ে শত শত সুপারি গাছের সারি এবং 10-12টি জাম গাছ দেখা গেছে। কিছু নারিকেল গাছও দেখা গেছে। আমাদের পার্শ্ববর্তী চৌধুরী বাড়ির সামনে প্রবেশের মুখে 1টি বা 2টি তাল গাছ দেখা গেছে। তাল গাছে বাবুই পাখির বাসা দেখে বাবুই পাখির শৈল্পিক কাজের প্রতি আমার আকর্ষণ বেড়েছে। আমি মোহিত হয়েছি। তালুকদার বাড়ির পিছনে ছোটো একটি পুকুরের কচুরিপানার ভিড়ে ডাহুক পাখি দেখা গেছে। বাড়িতে সামনের দিঘির চারকোণে পুকুরের দিকে জারুল গাছ ঝুঁকে থাকতে দেখা গেছে। জারুল গাছের ফুল দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনের বিষণ্ণতা দূর হয়ে যায়। মৌসুমে প্রতিনিয়ত পুকুরের পানিতে জারুল ফুল বৃষ্টির ফোঁটার মতো টুপ টুপ করে পড়ার দৃশ্য মস্তিষ্কের নিউরনে দোলা দেয় এবং ঠোঁট জুড়ে হাসির রং লাগে, আর চোখে দেখা দেয় ভ্রু দোলানো হাসির তুফান। তখন প্রতিটি এলাকার সজ্ঞান তালুকদার ও চৌধুরী সাহেবদেরকে বিলাসী মানুষ হিসেবে দেখা গেছে। ওনারাই তখন এলাকার শৃঙ্খলা, উন্নয়ন ও শিক্ষা নিয়ে ভাবতেন। তাদের সাথে কয়েক পরিবার ব্যবসায়ী মহাজন ছিলেন, ধর্ম শিক্ষা জানা মৌলভী ছিলেন, যারা শিষ্টাচার চর্চা করতেন। তালুকদার সাহেব বাড়ির গৃহস্থালী কাজের লক্ষ্যে দিয়ে বস্তা ভর্তি সুপারি মাঝে মাঝে বাড়ির উঠানে শুকোতে দিতেন। তালুকদার বাড়ির উঠানে সুপারি ভর্তি বস্তার মুখ খুলতেও দেখা গেছে। কিন্তু সুপারি ধানের মতো ভদ্র নয়। উপরে আকাশে বেড়ে উঠে, তাই ভুলে যায় তার মায়ের কুলের কথা, অর্থাৎ মাটির মাহাত্ম্য ও শিকড়ের শিষ্টাচার। সেও একসময় মাটিতে পড়ে, অথবা তাকে কান ধরে মাটিতে নামানো হয় এবং বস্তায় ভর্তি করে রাখা হয়। সুপারির বস্তার মুখ খুললে সুপারি ধানের মতো ছড়িয়ে পড়ে না, বরং বিশৃঙ্খলভাবে গড়িয়ে পড়ে এবং কোনোটি উঠানের সীমানা লঙ্ঘন করে লাফিয়ে ছোটে। বেয়াদব সুপারি এক একটা, কেবলই লাফায়। তালুকদার সাহেবকে একদিন জিজ্ঞেস করেছিলাম, কেন কোনো সুপারি বস্তার মুখ খোলার সাথে সাথে লাফিয়ে ছুটে আর সীমা লঙ্ঘন করে। তালুকদার সাহেব জবাবে বলেছিলেন, আমার বিশাল বনাঞ্চলের সুপারি বাগানে নিজের ব্যস্ততার অমনোযোগিতায় জাতের সুপারি গাছের সাথে মাঝে মাঝে বেজাত সুপারি গাছ মিশে গেছে। এজন্যেই কোনোটি ছাড়া পেলে বেজাতের প্রভাবে বেয়াদবের মতো লাফায়। এখানে কিছু করার থাকে না, মানুষের মাঝেও এরকম বেজাতের রক্ত মিলে যায়। কখনো কখনো উপরি দোষেও জাতের মানুষ বেজাত স্বভাবের হয়ে যায়। ভালোর সঙ্গে জাত রক্ষা পায়, মন্দ সঙ্গে পুত্রকন্যা মন্দ জাতের হয়। সমাজে সকল যুগে এমন জাত ও বেজাত দেখা গেছে। এই অবস্থার মধ্যেই বেজাতকে বেশি গুরুত্ব না দিয়ে যারা বুঝে, তাদেরকে জাতের ঠাট বজায় রেখে জীবনে চলতে হবে। মনে রেখো, জাতের অভ্যাসে ভালোটা চর্চার মাধ্যমে জাত আরও উন্নত হয়। তালুকদার সাহেব বিচক্ষণ মানুষ। তিনি জাত বেজাত চিনতেন। তিনিও মাঝে মাঝে বিভ্রান্ত হয়েছেন। তবে একবিংশ শতাব্দীর শুরুতে জীবনের শেষ পর্যন্ত তালুকদারির ভগ্নদশা শুরু হলেও জাতের ঠাট বজায় রাখতে সচেষ্ট ছিলেন। এই ঠাট অহংকারের নয়, বরং পূর্বপুরুষের শিক্ষা থেকে অর্জিত শিষ্টাচার। শিক্ষণীয়, আত্মীয়তার সম্পর্ক গড়তে হলে শিকড়ের খোঁজ নিতে হয়।
শুধু ধন সম্পদের খোঁজ না নিয়ে মায়ের কুলের খোঁজ নিতে হয় গুরুত্ব সহকারে। সেখান থেকে ধৈর্য, শিক্ষা, সম্মান ও শিষ্টাচারের প্রভাব পড়ে পরের প্রজন্মের মাঝে। বুদ্ধির ক্ষেত্রে মায়ের জিনের প্রভাব সর্বাধিক। এটা বৈজ্ঞানিক পরীক্ষায়, গবেষণায় মিলে। বেজাতে বেজাত ফলায়, জাতের ফসল জাতের ঠাট বজায় রেখে চলে।